আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তানজিম হত্যাকাণ্ডের 1 মাস আগে সন্ত্রাসীরা জামিন পেয়ে জেল থেকে বের হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে। একইভাবে আরও অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে বের হয়ে আসছেন, তাদের বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে। শনিবার রাতে কক্সবাজারে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের টাঙ্গাইলের গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় তিনি বলেন, সরকারকে 2টি রোডম্যাপ দেওয়া হয়েছে, প্রথমটি সংস্কার, পরেরটি নির্বাচন। এ সময় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উনার ঘটনার 1 মাস আগে এরা বেল পেয়ে রিলিজ হয়েছে জেল থেকে। আগে জেলে ছিল ডাকাত দল হিসাবে, এবং এরপরে তো তারা একটা বিশাল দুর্ঘটনা ঘটায় ফেললো। এরকম আরও অনেকেই জেল থেকে বেল পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে। আমরা 2টি রোডম্যাপ চেয়েছি একটা সংস্কারের জন্য। সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনী রোডম্যাপ। কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টাও ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আর আমরা চাচ্ছি এখন একটা সফল এবং একটা ক্রেডিবল নির্বাচন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় 7 বছর কারাদণ্ড পাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় তার আইনজীবী অভিযোগ করেন, বুদ্ধিভিত্তিক লড়াই করায় মাহমুদুর রহমানকে প্রহসনের মামলায় ফাঁসানো হয়েছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকাল 10:30টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। বলেন, ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে, এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। অর্থাৎ বিচার ব্যবস্থার কোনো নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। 2023 সালের 17 আগস্ট এই মামলায় মাহমুদুর রহমানকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করে দুজনেরই 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের রিমান্ডে নেয়ার আদেশ দেন। এই আমার আসামিপক্ষে অভিযোগ করা হয়েছে যে ওনারা উস্কানি দিয়েছেন, কিন্তু এখানে এই 200-250 অজ্ঞাতনামা লোক বা ইজাহার নামে 130 জন ব্যক্তি যারা আছেন নাম ইজাহারে, এরা কে কাকে উস্কানি দিয়েছে এরকম কোনো অভিযোগ ইজাহারে পাওয়া যায় নাই। তাদেরকে এইগুলার রুটিন মাফিক তারা একটা শো দেখানো একটা তাদের একটা কালচারে পরিণত হয়েছে, এর কোনো ভিত্তি নাই। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই পুলিশের গুলিতে নিহত হন নিরপরাধ অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম।
স্ত্রীর ঔষধ নিয়ে ফেরার কথা ছিল তার। পরিবারের সদস্যরা জানান, যাত্রাবাড়ি থানার সামনে গুলি করতে করতে পুলিশ এগিয়ে এলে ফ্লাইওভারের ঢালে অন্যদের সঙ্গে ওবায়দুলও লুকানোর চেষ্টা করেন, কিন্তু তার মাথা ভেদ করে বের হয়ে যায় পুলিশের বুলেট। এ ঘটনায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে অটোরিকশা চালক ওবায়দুলের পরিবার। আরও জানাচ্ছেন ইয়ার বাদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় যাত্রাবাড়িতে পুলিশের গুলি থেকে বাঁচতে ফ্লাইওভারের ঢালে লুকিয়ে পড়ে ছাত্র জনতা, কিন্তু পুলিশ কাছে গিয়ে লুকিয়ে থাকা ব্যক্তিদের উপর উম্মাদের মতো গুলি চালাতে থাকে। সেখানেই অনেকের সঙ্গে লুটিয়ে পড়েন ওবায়দুল ইসলাম। পিতা হত্যার বর্ণনা দিয়ে ছেলে মাজারুল ইসলাম জানান, ছাত্রদের রক্ষা করতেই তার বাবাসহ কয়েকজন ঘটনাস্থলে যান, কিন্তু পুলিশের বুলেট এতিম করে দিয়েছে তাকে। গত 5ই আগস্ট যেহেতু ছাত্রদের উপর গুলি চালাচ্ছিল, বুঝছেন, তারপর উনি গেছে ওনার সাথে, মানে ছাত্রদের সাথে গেছিল। এই ছাত্রের সাথে যাওয়ার পরে দেখছিলেন তো, মানে কতগুলা মানে নিচে লুকায় ছিল, ওখানে তাকে গুলি করা হয়েছে। এনে একটা গুলি লাগছে কপালে, একটা আরেকটা এদিকে, 2টা গুলি। 40 বছর ধরে ওবায়দুল আর মরিয়মের সংসার। কাছের সেই মানুষ হঠাৎ নেই। এখনো অপেক্ষায় থাকেন মরিয়ম। এই বুঝি স্বামী ফিরবে, সন্ধ্যায় ফোন করে বলবে কিছু লাগবে কিনা। অপেক্ষা শুধু দীর্ঘ হয়, কিন্তু ওবায়দুল তো আর ফিরে আসে না। সব সময় মনে হয় কাছের মানুষ আর আইলে তো বুঝেন, সন্ধ্যার পরে ফোন দিত, কি লাগবো বাজার সদাই, কি মনে হয় যে এরকম আসবো মন লাগে। যাওয়ার সময় বইলে গেছে যে ওষুধ নিয়ে মনে, তোমার ওষুধ নাই কি কি, আবার ডিব্বার ভিতরে দেখে গেছে যে প্রেশারের ওষুধ নিয়ে আমু, ডায়াবেটিসের ওষুধ নিয়ে আমু, তোর ফিরে আসলাম। হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। তাদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের সময়ে দ্রুত ন্যায় বিচার পাবেন। আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের। শেখ হাসিনার এই তো গুলি করা হইলো, মারছে। আর বাদল, RTV, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত ৩টা ৩৫ প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাথে সাইড লাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক, সেই সাথে অংশীদারিত্ব এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও 860 জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 29,000। চিকিৎসকেরা বলছেন, রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের চেষ্টা করছেন তারা। সুফিয়ান ফারাবির রিপোর্ট দেখব। আবারও আতঙ্কের নাম ডেঙ্গু। গায়ে প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা নিয়ে প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। চিকিৎসা সেবা নিয়ে কয়েকদিনের মধ্যে সুস্থ হলেও অনেকের প্লাটিলেট দ্রুতই নেমে যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন সব বয়সী রোগীরা। কয়েকদিনের জ্বরেই একেবারে কাহিল। কারো ভাগ্যে বেড জুটেছে, কেউ আবার বাধ্য হয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। থেকে আমরা যারা মানে পেশেন্টের সাথে থাকি, আমাদেরও রিস্ক আছে যে আমরা অসুস্থ হয়ে যেতে পারি ওনাদের ইনফেকশনে। তাই এই ফ্লোরিং ব্যবস্থা খুবই খারাপ। ব্লাড টেস্ট করছি, করার পরে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে, পড়ার পরে স্লাইন দিচ্ছে, তাদের ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন মোটামুটি ভালো আছে। খাতে চাচ্ছে না, মানে ওই পেঁপে টেপে যা খাওয়ার দরকার এইগুলো আর কেউ কম খাচ্ছে, যার কারণে এমনি সব দিকে ভালো। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 860 জন। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও খুলনা নগরীতেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।
চিকিৎসকরা বলছেন প্রতিকারের চেয়ে জরুরি প্রতিরোধ গড়ে তোলা, তবে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করছেন তারা। প্রিভেন্টিভ মেজার্সটা ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ডিজিজের ক্ষেত্রে আসলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা সবাই জানি। তো ডেঙ্গুর ক্ষেত্রেও তাই, এটা আরও কিছু বাড়তে পারে, মানে যে এখন যে অবস্থাটা তার চেয়ে আরও বাড়ার কিছু সম্ভাবনা আছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 28,656, মৃত্যুবরণ করেছে 150 জন। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। এদিকে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। গেল 24 ঘন্টায় নতুন করে 26 জন আক্রান্ত হয়েছে বলে জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। গেল বৃহস্পতিবার ডেঙ্গুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। আর এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 15 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানি জমে এডিস মশা বংশ বিস্তার করছে। গাজীপুরের কালিয়াকৈরে 24 ঘন্টায় 12 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, সেই সাথে সাধারণ মানুষ কি বলছে, তারা কতটা সচেতনতা অবলম্বন করছেন? জি রেদওয়ানা, আপনি জানেন যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কালিয়াকৈর উপজেলায় ডেঙ্গু রোগী। আমি আজ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি। আমি এখানে যে চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কালিয়াকৈরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে 12 জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। এখানে ভর্তি হয়েছেন 8 জন। একজন গুরুতর অসুস্থতার কারণে তারা ঢাকা রেফার করানো হয়েছে, আর একজনকে চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠানো হয়েছে। তবে আমি বলি যে এই ডেঙ্গু রোগী দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই বাড়ির আশপাশে বা বাড়ির উঠানে বা কোথাও পানি জমা থাকলে সেগুলোকে ফেলে দিয়ে নতুন পানি দেওয়ার জন্য, যাতে লাভা মশার যে লাভা সেখানে সৃষ্টি হয়, সেখানে সৃষ্টি যাতে না হতে পারে। তবে প্রশাসনের সাথে কথা বলেছি। আসলে কালিয়াকৈর উপজেলা 9টি ইউনিয়ন, একটি পৌরসভা। মূলত বেশি যে রোগীগুলো আসছে স্বাস্থ্য কমপ্লেক্সে সেগুলো বেশি ক্ষেত্রে হলো পৌরসভার বাসিন্দার। তবে পৌরসভা এই অপসারণের মেয়র অপসারণের পর থেকে কিন্তু প্রশাসনের একদম যে মশা নিধন বা মশা মারার যে ঔষধ সেগুলো প্রয়োগ করা হচ্ছে না, যার ফলে দিন দিন কিন্তু কালিয়াকৈরে ডেঙ্গু রোগীর বেড়েই চলছে। জি রেদওয়ানা, এই ছিল ডেঙ্গু রোগীর সর্বশেষ খবর। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। আর কদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। তবে খড়, রং, মাটি, বাঁশ সহ বিভিন্ন দ্রব্যাদির দাম বৃদ্ধি প্রতিমা তৈরির খরচ বাড়াচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। পাবনা থেকে আবুল কালাম আজাদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। শারদীয় দুর্গা উৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা শিল্পীরা তাদের সুনিপুণ হাতে কাদামাটি, খড়, কাঠ আর সুতলি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ চিত্র পাবনা জেলার বিভিন্ন পূজা মণ্ডপের। দেবী দুর্গার আগমনী বার্তায় মেতে উঠেছে জেলার মন্দিরগুলো। তবে গতবারের তুলনায় খড়, রং, মাটি, বাঁশসহ বিভিন্ন দ্রব্যাদির দাম বৃদ্ধি প্রতিমা তৈরিতে খরচ বাড়াচ্ছে বলছে কারিগররা। এদিকে অন্যান্য বছরের তুলনায় এবারে পূজায় আরও উৎসবমুখর হবে আশা ভক্তদের। খুব মজা করব। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4 দিন আমরা যেন খুব মজা করতে পারি। প্রতি বছরের মতোই হয়তো কিছু কিছু মডেলের প্রতিমা সেগুলোর একটু দাম বেশি আছে, খরচের দিক দিয়েও বেশি আছে, দাম বেশি আছে এবং খরচের দিক দিয়েও বেশি আছে। জেলার 9টি উপজেলায় 329টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। মন্দিরে মন্দিরে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। 9টি উপজেলাতে 329টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে পাবনা সদরে 50টি অনুষ্ঠিত হবে। আমাদের পূজা পার্বণের কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে সেজন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের সংখ্যা নির্ধারণ করেছে 101টি, গুরুত্বপূর্ণ 121টি, আর বাকি অন্যান্য পূজা মণ্ডপ সাধারণ ক্যাটাগরির মধ্যে আমরা ধরেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে পূজা মণ্ডপকে কেন্দ্র করে ভালো থাকে সেই নিরিখে আমরা কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গা উৎসব সহ সকল ধর্মীয় উৎসব উদযাপনে শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমরুল কায়েস, RTV।
দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা, এমন অভিযোগ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেছেন। সারা দেশ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পমাল্য ও ব্যানার নিয়ে জিয়ার মাজারে হাজির হন বিএনপি নেতাকর্মীরা। শহীদ জিয়ার আদর্শে দেশ গড়তে নানা স্লোগান দেন তারা। এ সময় পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় তারেক রহমান সহ রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বরচন্দ্র রায়। আমাদের যারা জিত শক্তি তারা বুঝছে না, তারা হয়তো একটা সাবরাইজ করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছেন, এবং যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব, এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় এই নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া দুধকুমার ও ধরলার পানি বাড়ছে। তিস্তার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। রংপুর এবং নীলফামারীতেও পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, নদ নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চলের মানুষ কতটা বিপাকে পড়েছেন, সেই সাথে নদী ভাঙন রোধে কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? রেদওয়ানা, পানি কিন্তু বেড়েই চলছে। বিশেষ করে তিস্তা নদীর পানি কিন্তু 12টার যে পরিসংখ্যান রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু এখন পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার ধরলার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে যে এই সমস্ত নদ নদীর অববাহিকার যে চর অঞ্চল এবং নিম্ন অঞ্চল রয়েছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে তিস্তা নদীর অববাহিকার রাজারহাট উপজেলার বেশ কিছু চর অঞ্চল কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। সেখানকার ফসলের পাশাপাশি মানুষের বাড়ি ঘরেও কিন্তু পানি উঠেছে। বিশেষ করে 200 পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য যে চরাঞ্চল রয়েছে সেগুলোতেও কিন্তু পানি উঠেছে, ফলে কিন্তু ফসলের অনেকটা ক্ষতির আশঙ্কা করছে কৃষক। বিশেষ করে ধান, চীনাবাদাম এবং মরিচের যে আবাদগুলো রয়েছিল সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, ফলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটি বিষয় রয়েছে, পানি বাড়ার সাথে সাথে কিন্তু প্রায় সকল নদীর কিন্তু তীর ভাঙন শুরু হয়েছে, কিন্তু এইগুলো তীর ভাঙন প্রতিরোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা কিন্তু জানিয়েছে যে বর্তমানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য কোনো প্রকার বরাদ্দ নেই, তারা বরাদ্দ হাতে নেওয়ার জন্য চেষ্টা করছেন। আরেকটি বিষয় রয়েছে, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু এখানকার পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু বন্যার কিছুটা উন্নতি ঘটবে। রেদওয়ানা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। চঞ্চল, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। সকালে দোয়ারা বাজার উপজেলার পশ্চিম পলিরচর গ্রামের জালাল মিয়া এবং জসিমউদ্দিন দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শনিবার রাতে জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের শরীফ মিয়া মারা যান। এছাড়া ছাতক উপজেলার মল্লিকপুরে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুন্দর আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় 2 বোন সহ 4 শিশুর মৃত্যু হয়েছে। সকালে কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন 2 বোন মারিয়া, তানজিলা এবং তাদের সহপাঠী মিম ও পিথি। স্থানীয়রা জানিয়েছে সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদ থেকে আরবি পড়া শেষে দল বেঁধে বাড়ি ফিরছিল 4 শিশু। এ সময় কুঠিপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন এবং পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয়। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।
সকাল 7টায় আপনার ঢাকা থেকে মাইক্রো কুষ্টিয়ার দিকে যেতে 5টা মেয়ে কোরআন শরীফ পড়ে বাড়ি যাচ্ছিল স্থানীয় মসজিদ থেকে। তারপরে আপনার হচ্ছে মাইক্রো ঢাকায় 2টা মেয়ে জায়গায় মারা গেছে আর 3টা কুষ্টিয়া সদর হাসপাতালে আছে। মিয়ানমারের কারাগারে বন্দী থাকা 85 বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। আর রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া 123 জন বিজিপি এবং সেনা সদস্যকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সকালে বাংলাদেশিরা কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি এর ঘাটে পৌঁছান। একই সঙ্গে ঘাট থেকে মিয়ানমারের বিজিপি সেনা সদস্যদের ফেরত দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, 85 বাংলাদেশিকে নিয়ে আসা মিয়ানমারের প্রতিনিধি দলটি 123 বিজিপি এবং সেনা সদস্যকে নিয়ে স্বদেশে ফিরে গেছেন। জেলখানার ভিতরে গেছিলাম, মানুষ গেলাম মানুষ শিবের ধরে নিয়েছিল 18 মাস। এই মোল্লাবাইন জেলখানা ওইখানে তো মালয়েশিয়া যাবার জন্য ওইখানে শিপ নষ্ট হয়ে গেছিল, ওইখানে এই প্রশাসন আমাদেরকে দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।